আর এখন আমরা আছি হনুমান দোগা দরবার স্কোয়ার নামে একটা জায়গায়, যেটা নেপালের খুব পপুলার একটা জায়গা। কিন্তু এই জায়গাটার এই যে বাড়ি ঘর বা এগুলা কি আমি জানি না, এগুলা খুব সুন্দরভাবে বানানো। আমি তো জাস্ট নেপাল আর ইন্ডিয়ার প্রবাসীদের দেখলাম, আমি শুনছি অন্যান্য দেশের প্রবাসীরা আরো বেশি কষ্ট করে। আগে তোমাদেরকে আমি আরেকটা আইডিয়া দিয়ে দেই, তোমরা যখনই দেশের বাইরে যাইবা তখন নিজেদের ফ্যামিলির জন্য অনেক কিছু নিতে মন চাইবে, বাট দিস ইজ দ্য বেস্ট আইডিয়া। শুধু শুধু অন্য সব জিনিস নিয়ে টাকাটা নষ্ট করো না, অন্য সব জিনিসের যে দাম। এন্ড তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় গেলাম, বাসায় যে জিনিসপত্র রেডি করলাম, এন্ড পরের দিন সকালে আমি ফ্লাইটের জন্য রেডি। এন্ড ফাইনালি আবারও সেই হিমালয় ফ্লাইটে। সকালবেলা একটা মেইল দিয়েছিল, ভাবছিলাম ফ্লাইটটা হয়তো একটু আগে আগে হইব, বাট না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আছি কাঠমান্ডুতে। আমি নেপাল আসছি অনেকদিন, বাট একবারও দিনের কাঠমান্ডু দেখার আমার সুযোগ হয় নাই। কাঠমান্ডুতে শুধু একটা রাতি কাটাইছিলাম। তো আজকে সুযোগ হইতেছে দিনের কাঠমান্ডুর দেখার এন্ড আপনাদেরকে দেখানোর। আসলে দিনের কাঠমান্ডুটা অনেকটা ঢাকার মতো। লাইক দেখেন কি পরিমাণ যানজট, রাশ, ভিড়, সবকিছু একদম ঢাকার মতো। আর সকাল থেকে আমি কিছু খাই নাই, যার জন্য আমার ক্ষুধা অনেক লাগছে। তাই আমি খাইতেও যেতেছি ঢাকা রেস্টুরেন্ট নামের একটা হোটেলে, যে জায়গায় নাকি একদম পিওর বাঙালি খাবার পাওয়া যায়, এরকম আমি অনেক বাঙালির কাছ থেকে শুনছি। তো চলেন যে দেখি খাবারের টেস্ট গুলা কেমন। আর এই একটা গলিতে মোটামুটি বাঙালিদের জন্য অনেকগুলো হোটেল আছে। ঢাকা হোটেল, কক্সবাজার হোটেল, বিসমিল্লাহ রেস্টুরেন্ট, মোহাম্মদ কিচেন বলতে পারেন, সবই হালাল নাম। এখন এই জায়গায় হালালের মানে হলো একটা সার্টিফিকেট, যেই সার্টিফিকেট দিয়া খাবারের দাম 3 থেকে 4 গুণ বাড়ানো যায়। বাট যেহেতু বাংলাদেশের, তো অনেকটা বিশ্বাস করা যায়। তারপর আমি হোটেল কক্সবাজার নামে একটা বাংলাদেশি হালাল হোটেলে খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ হোটেলের খাবার ভালোই ছিল। সব থেকে এখানের ভালো ছিল হলো মাছ ভর্তাটা। আর এই জায়গায় আমি মোটামুটি অনেক বাংলাদেশের সাথে মিট করি। এতদিন পরে বাংলাদেশিদের সাথে মিট কইরা সিরিয়াসলি অনেক ভালো লাগে। আসলে বিদেশ দেশের মাটিতে বাংলাদেশিদের লগে দেখা পাওয়া, এটা আসলে অন্যরকম একটা খুশি, যেটা বইলা বোঝানো যাবে না। তারপরে অনেকের লগে দেখা হয়, তারা এক একজন বাংলাদেশের এক একটা জায়গার থেকে আসে। কেউ পাবনা, কেউ সুনামগঞ্জ। আসলে তোমরা এই জায়গায় আসার কারণ, মেন কারণ দেশের বাইরে যেন ভিসা মানে ভিসার জন্য কি পাসপোর্ট হাট করতেছো? পাসপোর্ট জমা দেবে ভিসার জন্য। এদিকে কোন দেশের জন্য ভিসা করতেছো? পোল্যান্ডের জন্য। পোল্যান্ড। এই জায়গায় তো মোটামুটি সবাই দেখলাম যে নানান দেশে যাওয়ার জন্য ভিসার জন্য আসছে। হ্যাঁ, মানে এটা কতদিন সময় লাগতে পারে? এটা কেউ 3 মাসও লাগে, 2 মাসও লাগে, যা যেমন আর কি। তোমার মোটামুটি কত দিন দিছে? আমার জাস্ট 3 মাসের রানিং করতে, তো এখনো কাজ হয় না, আরো 15-16 দিন লাগবে, তারপর আশা করি হতে পারে। দেখ আমি দৌড় করি। আসলে আমাদের দেশের জন্য প্রবাসীরা প্রচুর কষ্ট করে। এই জায়গায় তো জাস্ট তারা তো প্রবাসী যাইবো, বাট মেন যখন আমি নানান জায়গায় যে প্রবাসীদের সাথে মিট করি, তাদের কাজ, তাদের কর্ম, আসলে সবকিছু এটা অন্যরকম, এটা বইলা বোঝানোর মতো। আমি একটা বাঙালি হোটেলে গেলাম, তারা যে যার কাজে ব্যস্ত। তারা একজন মানুষ যে আসছে তাদের দেশ থেকে, একটা আপ্যায়নের যে একটা ব্যাপার আছে, এটা তারা করে না। বাট আমি বাঙালি 2টা ভাই পাইছি এই জায়গায়, আরো বাঙালি পাইছি যারা খুবই ভালো ছিল। এন্ড এরা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার, যেটাই বলেন। নেপালের মাটিতে তোমরা কিসের জন্য আসছো? ক্রোয়েশিয়ার ভিসা আছে। তুমি আসছো ক্রোয়েশিয়ার বিষয়ের জন্য? তুমিও ক্রোয়েশিয়ার বিষয়। এই জায়গায় যে তোমরা কাজ করো, তোমরা কত টাকা বেতনে কাজ করো? আমাদের এখানে থাকা খাওয়া আর কিছু বেতন কেমন? বেতন 5-6 হাজার। তোমাদের ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত? 8টা থেকে 3টা। 8টা থেকে 3টা। রেস্ট টাইম 5:30 থেকে 11টা। জাস্ট একবার দেখেন যে এতক্ষণ কষ্ট করার পর ওর বেতন পাইতেছে মাত্র 5 থেকে 6 হাজার টাকা। আসলে এটা ভাইবা প্রথমত হাসিও পাইতেছে, দ্বিতীয়ত কষ্টও লাগতেছে। কিছু করার নাই, প্রবাসীরা যে আমাদের জন্য কত কষ্ট করে, এটা শুধুমাত্র আপনি প্রবাসী গেলে বুঝতে পারবেন। আমি তো জাস্ট নেপাল আর ইন্ডিয়ার প্রবাসীদের দেখলাম, আমি শুনছি অন্যান্য দেশের প্রবাসীরা আরো বেশি কষ্ট করে। আমি যখন শুনলাম ওদের বেতন 5 থেকে 6 হাজার টাকা, মানে অনেক কিছু আমাদের জন্য। মানে থাকা খাওয়া এখান থেকে দেয়, দেখে তোমাদের আর কি ভালো হয়। এইগুলা না দিলে তো মরতে পারে। টুরিস্ট 3 মাসের ভিসা নেই এখন, আমাদের 3 মাস এখানে থাকতে। ও মানে 3 মাস তুমি জাস্ট তোমাদের খরচ চালাই গেছো। যাক আলহামদুলিল্লাহ, তাইলে তো ভালোই। তারপরও এত পরিশ্রমের পর 5,000 টাকা, পরিবারের ফ্যামিলি তো এই কারণে কষ্ট করতে হয়। যাক আল্লাহ বর্ষা, আমি দোয়া করি তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাও। আসলে প্রবাসীরা যদি প্রবাসে যে রেমিটেন্স আমাদের দেশে না পৌঁছাইতো, তাহলে আমাদের দেশে যে কি অবস্থা হইতো, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা প্রবাসীর জন্য, তাদের মা বাবা, তাদের ফ্যামিলির জন্য আমি মন থেকে দোয়া করি। আর তোমরা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করো। বেশ অনেকক্ষণ ঝামেলার রাস্তা দিয়ে ঘুরতেছি, আর ঘুরতে ঘুরতে এখন চলে আসছি এমন একটা জায়গায়, যে জায়গাটা আমাদের বাংলাদেশের চকবাজারের মতো মনে হইতেছে। চকবাজার বা পুরান ঢাকা, লাইক এই যে আশেপাশে যে ভাস্কর্য গুলো আছে বা বাড়ি ঘর গুলো আছে, গুলা খুবই পুরান টাইপের। জাস্ট আমাদের পুরান ঢাকা আর এই জায়গার ভিতর তফাৎ হইলো, এই জায়গার রাস্তাঘাট গুলো পরিষ্কার, আর রাস্তাঘাটে কোনো ভাঙাচোরা নাই।
আর যানজট ওই জায়গা থেকে একটু কম, বাট এটা একটা ব্যস্ত শহর। আর এই জায়গায় মোটামুটি প্রত্যেকটা দোকানেই মূর্তি ভাস্কর্য এগুলো একটু বেশি। ওরা নিজেদের সংস্কৃতিটা খুব সুন্দর ভাবে ধরে রাখে। আর কাঠমান্ডুতে আমি আরেকটা জিনিস দেখলাম, বাংলাদেশে আমরা রয়্যাল এনফিল্ডের জন্য পাগল হয়ে যাই, আর এই জায়গায় আপনি যদি পাঠাও রাইডে উঠেন, বেশিরভাগ রাইডারই টিপ মারে রয়্যাল এনফিল্ড দিয়া। আর এখন আমরা আছি হনুমান দোগা দরবার স্কোয়ার নামে একটা জায়গায়, যেটা নেপালের খুব পপুলার একটা জায়গা। কাঠমান্ডুর সামেলে যারা আসে তারা এই জায়গাটায় ঘুরতে আসে। জায়গাটা বলতে পারেন নেপালের একটা সাংস্কৃতিক জায়গা, আর নাম দেখে তো বুঝতে পারতেছেন হিন্দু সম্প্রদায় এই জায়গাটা খুব পছন্দ করে। শুধু হিন্দু সম্প্রদায় না, নেপালের বৌদ্ধরাও খুব পছন্দ করে। বলতে পারেন নেপালের মোস্ট অফ দা মানুষ এই জায়গায়, বেশিরভাগই লোকাল মানুষ, ফরেনার খুব কম, নাই বললেই চলে। কিন্তু এই জায়গাটার এই যে বাড়ি ঘর বা এগুলা কি আমি জানি না, এগুলা খুব সুন্দর ভাবে বানানো, অনেক পুরানো পুরানো, দেখতে মোটামুটি জোসি লাগতো। আর এটা একটা জাদুঘর। এই জাদুঘরে গেলে আর কি এই জায়গার সংস্কৃতি বা নেপালের সংস্কৃতি বা থামেল কোন জায়গায় কি আছে, ইম্পর্টেন্ট জিনিস, পুরানো পুরানো জিনিস এই জায়গায় হয়তো আছে, বাট আমরা যাব না। আর ওই সাইডটা বলতে পারেন একটা মন্দিরের মতো, ওই সাইডে অনেক মূর্তি আর অনেক কিছু আছে যেগুলো আমি আর দেখাইলাম না। ওগুলো অ্যাভয়েড করে আমি এই সাইডটাই চলে আসছি। এই সাইডে ফটো টোটো তোলার জন্য বলতে পারেন একটা বেশ ভালো জায়গা। আর চারপাশটা কিন্তু অনেক মানুষ দিয়ে ভরা, বলতে পারেন ক্রাউড একদম লোডেড। আর এই জায়গার ইতিহাস সম্বন্ধে আমি খুব একটা জানি না, বা পুরোপুরি জানি না বললেই চলে। মানুষের মুখে যতটুকু শুনছি ততটুকু আপনাদেরকে বললাম। তাই আমার বলায় ভুল ত্রুটি হতে পারে, যদি ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট সেকশনে ঠিক করে দিবেন, গালাগালি করেন না। কারণ এই দেশে আমি একদমই নতুন, এইবার আসছি প্রথম, হয়তো পরের বার আসলে ঠিক হয়ে যাবো, বা আস্তে আস্তে আমি এই জায়গা সম্বন্ধে ভালোভাবে জানতে পারবো। আর ওই সাইডটা আই থিঙ্ক মার্কেট, লাইক যেহেতু এটা একটা মন্দির টাইপের জায়গা, তো ওই সাইডে মূর্তি দেন নানান ভাস্কর্য এগুলা পাওয়া যাবে, দেন পুরানো জিনিসপত্র। তাই ওই সাইডটাতে আমরা আর যাবো না। একটা জিনিস দেখে ভাই আমার সবচেয়ে বেশি মজা লাগতেছে, নেপালি মানুষজন, বলতে পারেন নেপালি মেয়েরা ব্যাকগ্রাউন্ডে খালি টিকটক বানাইতেছে ভাই। টিকটক টিকটক আর টিকটক, সেই লেভেলের টিকটক চলতেছে। যে ওইখান থেকে একটু দূরে সরে আসলাম। আর এই দেখেন এটা স্ট্রিট মার্কেট। আর যেটা বলছিলাম যে সবগুলা পুরান বা সাংস্কৃতিক জিনিস, বা এগুলা কি বলে আমি জানি না, মূর্তি আছে নানান, ওয়েট করি। এই যে তরোয়াল, যুদ্ধ হবে, এটা একটা নিয়া অর্ধেক মানুষ সেই তরল দিয়ে মেরালাম আমি। এই তরলটা সেই, এটার ভিতরে ভাই তরল আছে নাকি আমি জানি না, থাকলে তো সেই এরকম একটা কিনে যদি দেশে নিয়ে যেতে পারতাম, আমার তো মনে হয় যে কিনতে পারবো কিন্তু নিতে পারবো না। তাই অ্যাভয়েড, পুরাটাই এটা স্ট্রিট মার্কেট, ঠিক আছে। আর বলতে পারেন প্রত্যেকটা দোকানে সেম টাইপের জিনিস। এগুলো কি ফটো ফ্রেম নাকি? না, ফটো ফ্রেম না, যেটা ভাবছিলাম ওইটা না। আর ওইখান থেকে বাইরে হওয়ার পর সিটিতে আসলাম, আর এটা মনে হয় একটু ডিফারেন্ট সিটি। হ্যাঁ, আমি তো কাঠমান্ডুতে ঘুরছি, অবশ্য বেশি সময় ঘুরতে পারিনি, তারপর পুরোপুরি একটা বিদেশের ভাইব দিতেছে। এই জায়গায় আবার মোটামুটি বেস্ট করে না। আর নেপালের মানুষজন কিন্তু ট্রাফিক রুলস খুবই ভালোভাবে মানে। নেপালের মানুষজনের সাথে এই দেশের পুলিশের খুব ভালো একটা সম্পর্ক। আমাদের দেশের পুলিশের সাথে জনগণের যেভাবে একটা দ্বন্দ্ব বাইজা থাকে না, এই দেশে ঘটনাটা এমন না। এই দেশে তারা যদি পুলিশের কাছে যে কোনো রিপোর্ট করে, পুলিশ সাথে সাথে আসবে, ইমিডিয়েট অ্যাকশন নেবে, মানে কথা হবে পুলিশ স্টেশনে। আর আমাদের দেশে তো ঘটনাটা এমন ঘটে না। তারপরে এই দেশে পুলিশরা বাইকারদের সাথে যেমন কোনো বার্গেটিংও করে না, বাইকাররাও পুলিশের সাথে খুব ভালোভাবে মিশে, ভালো বিহেভ করে প্রত্যেকটা মানুষ। क्या ब्लॉग का नाम क्यों? ब्लॉग का नाम है उमर ऑन फायर ब्लॉग। क्या वायरल आगे समझा नहीं, मैं बांग्लादेश से हूँ। वायरल एक बाकी एक ही नहीं, वायरल तो नहीं हूँ, थोड़ा सा ही सब्सक्राइबर है। ओके, दुआ करना कभी ভাইরাল হতে থাকবে। ওকে, উনি আমার ব্লগের চ্যানেলের নাম জিজ্ঞাসা করতেছিল। এখন আমি আসছি থামেলের লোকাল মার্কেট এরিয়াতে। এই জায়গার লোকাল মার্কেটের দোকানগুলো খুবই সুন্দর, দোকানের প্রোডাক্ট গুলো অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। জামা কাপড়ের ক্ষেত্রে অনেক ভালো ভালো জামা কাপড় আছে, ব্যাগ, শপিং টপিং করার জন্য খুব সুন্দর একটা জায়গা, বাট দাম অনেক বেশি। লাইক যে জিনিসের দাম আমাদের দেশে 800-900 টাকা, ওই জিনিসের দাম এই জায়গায় 1500-1600 টাকা। জামা কাপড়ে তো হাতই দেওয়া যায় না, কারণ হইলো এটা টুরিস্ট এরিয়া। এরা ফরেনার থেকে যত বেশি নিতে পারবো এদের জন্য, এদের দেশের জন্য লাভ। বাইরের দেশের যেসব ফরেনার আছে তারা এই নেপালি জামা কাপড় গুলা খুবই পছন্দ করে। বেশিরভাগ দোকান থেকে আমি ফরেনারদেরই মার্কেট করতে দেখলাম, আর লোকাল যারা আছে তাদের কাছে দাম বেসিক্যালি অনেক কম। বিকাল সাইডটায় এই এরিয়া গুলাতে প্রচুর ট্রাফিক থাকে, কিন্তু মানুষ খুবই সুন্দরভাবে ট্রাফিক আইন মাইনা চলে। বাইক বলেন, রিক্সা বলেন, মানে সবার ভিতর একটা মিলমিশ আছে। আমাদের দেশের যেমন একটা ঘটনা, রিক্সাওয়ালার লগে রিক্সাওয়ালার বনে না, হুন্ডাওয়ালার লগে রিক্সাওয়ালার বনে না, বাসেলার লগে হুন্ডাওয়ালার বনে না। এই জায়গায় এই জিনিসটা এমন না। এই জায়গায় এই পর্যন্ত আমি কারোর লগে কোনো ঝগড়া হইতে দেখিনি। ঝগড়া হইতে দেখছি বাঙালির লগে। আর হাঁটতে হাঁটতে এসে পড়ছি নেপালের পিতলের দোকানগুলোতে। এই জায়গায় অনেক পুরানো পুরানো পিতলের কাঁসার, প্লেট, দেন গ্লাস, তারপরে কি বলে কলস, বদনা, অনেক কিছু আছে যেগুলো আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমি প্রথমে ভাবতাম যেগুলো হয়তো এখান থেকে নিয়ে যাওয়া যায় না, পরে শুনলাম যে না, কথাবার্তা বইলা এখান থেকে নিয়ে যাওয়া যায়। লাইক ফরেনাররা এখান থেকে কিনে এগুলা নিয়ে যায়। আর এই জায়গায় কিন্তু একেবারে অরিজিনাল অথেন্টিক জিনিস পাওয়া যায়, মানে এই জায়গায় জিনিসের ভিতর ডুপ্লিকেট বিষয়টা নাই।
আর এতক্ষণ যেটা আমি আমার মন থেকে খুঁজতেছিলাম সেটা হলো থামেলের কেন্দ্রীয় মসজিদ। এটা একমাত্র বড় মসজিদ যেটা থামেলে অবস্থিত। এছাড়া অনেক ছোট ছোট মসজিদ আছে, বাট এই জায়গার সব থেকে কষ্টের বিষয় হলো এই জায়গায় আপনি আজানের আওয়াজ শুনতে পারবেন না। আমি এতদিন নেপালে আসছি, এই পর্যন্ত একবারও আওয়াজ শুনি নাই। আজান দেয় কিন্তু খুবই অল্প আওয়াজে। এই জায়গায় ওয়াক্ত কই দিয়ে কাটিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ওয়াক্ত বোঝার একমাত্র উপায় হলো আপনি ফোনে অ্যালার্ম সেট করে রাখবেন যাতে আপনার টাইম টেবিল মতো নামাজটা পড়তে পারেন। আর যেহেতু আমি মসজিদের আশেপাশে আছি, তো পুরো এরিয়াটাই মুসলিম একটা এরিয়া। এই জায়গায় মহিষের কলিজা গুনা পাওয়া যায়, সাথেও থাকে রুটি, আর যেটার দাম থাকে 120 টাকার মতো। আমি শুনছি এটা নাকি অনেক টেস্টি হয়। আর এটা কিন্তু পুরোপুরি হালাল, এই হোটেলটা হালাল হোটেল, যার জন্য এটা নিঃসন্দেহে খাওয়া যায়। তো দেখি ট্রাই করি। হাটটা একটা মোটামুটি ভালো খিদা লেগে গেছে পেটে। নাও বাট বলার জন্য ভালো জিনিস। আগে তোমাদেরকে আমি আরেকটা আইডিয়া দিয়ে দেই, তোমরা যখনই দেশের বাইরে যাইবা তখন নিজেদের ফ্যামিলির জন্য অনেক কিছু নিতে মন চাইবে, লাইক পোশাক, কসমেটিক্স, দেন আদারওয়াইজ অনেক কিছু। কিন্তু নেপালে আসলে তুমি পোশাক নিলে শুধু শুধু তোমার টাকা নষ্ট। কখনো এই পোশাক নিয়ে টাকাটা নষ্ট করবে না, কারণ নেপালের যেসব পোশাক এগুলো হলো ঠান্ডার পোশাক। আমাদের বাংলাদেশে এত ঠান্ডা পড়ে না যে এই দেশ থেকে পোশাক নিয়ে ওই দেশে পড়তে হবে। আর এই দেশে চকলেটের দাম অনেক বেশি। তো আমার মনে হয় বেস্ট হবে তুমি যদি কোনো সুপার শপ থেকে লাইক নুডলস, দেন স্পাইসি কোরিয়ান নুডলস গুলো এগুলো নিতে পারো। নেপালে কিন্তু চাউমিন মানুষের খুবই ফেভারিট, যার জন্য এই দেশের এই চাউমিন নুডলস টাইপের জিনিসগুলো খুবই টেস্টি হয়। তো এই টাইপের জিনিসগুলো তুমি নিয়ে যেতে পারো। আমি একটু আগে একটা সুপার শপে ঢুকছি, মোটামুটি দামও রিজনেবল আছে। কিছু জিনিসের দাম বেশি, কিছু জিনিসের দাম কম, তো যেটা তোমার অনুযায়ী ঠিক থাকবে তুমি ওটা নিবা। বাট দিস ইজ দ্য বেস্ট আইডিয়া। শুধু অন্য সব জিনিস নিয়ে টাকাটা নষ্ট করো না। অন্য সব জিনিসের যে দাম, ওই টাকা দিয়ে তুমি সুপার শপ থেকে মোটামুটি একেবারে খুচরা অনেক জিনিস কিনতে পারবা। আর এখন আমরা আছি থামেলের খুব সুন্দর একটা জায়গায়, যে জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। উপরে যে লাইট গুলা খুবই সুন্দর লাগতেছে। মানুষ এই জায়গায় লাইক শপিং টপিং করে আর কি। আর সামনে নানান ক্লাব আছে, ক্লাবে তো আমরা ঢুকবো না। নেপালের খুবই দুঃখজনক একটা বিষয় হলো এই জায়গায় কোকের থেকে মদের দাম কম। লাইক একটা কোক কিনবো, ফান্টা বলো, স্প্রাইট বলো, এগুলার দাম যদি হয় 120 টাকা থেকে 150 টাকা, তুমি 100 টাকা 90 টাকা দিয়ে বিয়ার কিনে খেতে পারবা। আসলে ভালো মানুষের দাম কোনো হানে নাই, নেপালে তো একদমই নাই। আর গাইস, রাত্রের থামেলটা একটু অন্যরকম। লাইক রাত্রের থামেলটা কেমন, এই থামেলটা একটা পাপের শহরে পরিণত হয়। তো যারা পাপ থেকে দূরে থাকতে চান, আর যারা চান এই থামেলের বুকে একটু বাংলাদেশে খুঁজে পাইতে, তারা এই যে মুসলিম টোল নামে একটা জায়গা আছে, এই জায়গায় চলে আসতে পারেন। এই জায়গায় মুসলিম খাবার সহ সব ধরনের বাঙালিদের দেখা পাবেন। লাইক আমার যদি পিছনে বলেন, এরা সব বাঙালি আর বাঙালি। বাইরের বাসা অবশ্যই টাঙ্গাইল। টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল, গাজীপুর, পাবনা, খুলনা, ভাই ফরিদপুর, ভাই কুমিল্লা, গরিপুর, আরো অনেক জায়গার আছে। মনে করো সব জায়গার মানুষ এই জায়গায় আইসা মিলিত হইছে, বলতে পারেন এই জায়গায় একটা মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। তো যদি আপনারা থামেলের বুকে নেপালি দেখতে দেখতে মানে কি বলো এটারে বাইরে ভাই আরো আছে, ঠিক আছে, খালি এরাই শেষ না, আরো আছে। তো যারা বাংলাদেশ খুঁজতে দেন বা পাইতেছেন না, সেই নিজের দেশের মানুষের সাথে একটু কথা বলে একটু ফ্রি হইতে, হ্যাঁ, তারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় আসলে কনফার্ম আপনি বাংলাদেশি দেখা পাবেনই পাবেন। আর বলতে গেলে 64টা জেলা মিলা এই জায়গায় আরেকটা বাংলাদেশ তৈরি হয়েছে। এন্ড তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে জিনিসপত্র রেডি করলাম। এন্ড পরের দিন সকালে আমি ফ্লাইটের জন্য রেডি। আমি অলরেডি আছি হলো কাঠমান্ডুর এয়ারপোর্টে, যে জায়গায় বিশাল বড় বড় সিরিয়াল। আমাদের ফ্লাইট হলো 1:30 বাজে, বাট একটু আগে আসছি কারণ আমাদের মেল করা হয়েছিল, একটু আগে বোর্ডিং করতে বলা হয়েছিল, কি কারণ জানি না। আর আজকে আই থিঙ্ক ফ্লাইটে মোটামুটি সব বাঙালি পাবো। অনেকদিন পরে দেশে যেতেছি, ফিলটা অন্যরকম। যতই বলি না কেন যে বাইরে ঘুরতেছি, বাইরে এটা সুন্দর, মানুষ ভালো, ব্যবহার ভালো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, বাট ওই যে দেশের প্রতি যে ভালোবাসা না, এটা অন্যরকম। তো আপাতত একটু ওয়েট করি, আমাদের গেট ওপেন হইবে, দেন ঢোকার পালা। এন্ড ফাইনালি আবারও সেই হিমালয়ের ফ্লাইটে। সকালবেলা একটা মেল দিয়েছিল, ভাবছিলাম ফ্লাইটটা হয়তো একটু আগে হইব, বাট না, অনেক লেট করাইছে। আর আসার সময় যে ফ্লাইটের দুর্নাম করছিলাম, যাওয়ার সময় সেই লোকাল বাসের সিট কি আর করার, কপালে এডে আসছিল। সো এখন দিন ওই জায়গায় বই একটা ঘুম দেখা হইতেছে ডিরেক্ট বাংলাদেশে।
আর ফাইনালি বাংলাদেশের হাওয়া বাতাস অন্যরকম এক শান্তি। আসলে আমরা আসতাম অনেক আগেই, হাসতে হাসতে অনেক দেরি হয়ে গেল কারণ আমাদের প্লেনের তেল শেষ হয়ে গেছিল। জাস্ট কিডিং গাইস, আজকে আমাদের প্লেনটা অনেক লেট করছে। কিসের জন্য লেট করছে এটা আমরা জানি না, ওরাই কইতে পারবো। আর আমি পুরো ব্লগে বলছি যে আমার এই ট্যুরটায় পুরোপুরি গাইড করছে আমার এক বড় ভাই, আমি শেষে দেখামু। আর এই যে আমাদের বড় ভাই, নাম হইলো শাহাদাত হাসান, উনি আমার যে হেল্পটা করছে, উনি যদি এইভাবে হেল্প না করতো হয়তো এই ট্যুর আমি করতে পারতাম না, বা করতে গেলেও আমার অনেক হ্যাসেল পোহাইতে হইতো। যাই হোক, তার জন্য থ্যাঙ্কস। আর উনি কিন্তু এই টাইপের একটা এজেন্সি চালায়, উনি চালাইতো না, আমরা ওনারা সবাই ফোর্স করছি, যেহেতু আপনি এই ধরনের কাজ কাম করেন, যেহেতু এত কিছু জানেন এই বিষয়ে, তো আপনি এমন একটা কাজ শুরু করেন যাতে মানুষ উপকৃত হইতে পারে। তো আমি ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং জিমেল অ্যাকাউন্ট আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিমু। আপনারা যারা যারা ট্যুর সম্পর্কে যে কোনো কিছু জানতে চান, প্লেনের টিকিট, কোন হোটেলে গেলে কেমনে কি ভালো, কোন জায়গা থেকে কোন জায়গায় যেয়ে ঘুরতে পারেন, এভরিথিং উনি বলে দিতে পারবো। কারণ এই ট্যুরে আমার সব থেকে বড় গাইড সে। আমি এবিসি ক্যাম্পে গেছি, তারপর আমার কোনো গাইড লাগে নাই, এত বেটার ভাবে আমার হেল্প করছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেভ, রাইট সেভ। তবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।